বিসমিল্লাহির রহমানির রহিম। আমি মোহাম্মদ জাহাঙ্গীর আলম, বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট ডিভিশনের আইনজীবী এবং বাংলাদেশে বার কাউন্সিল এবং জুডিশিয়াল সার্ভিস পরীক্ষার জন্য বাজারে সবচেয়ে আস্থাভাজন যে বইটি, সেটা হলো আইন পাঠ। এই আইন পাঠ বইয়ের লেখক। তো আমরা আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হলো যে বার কাউন্সিল লিখিত পরীক্ষার জন্য আপনারা আইন পাঠ লিখিত বইটি কিভাবে পড়বেন। তো সেটা আহ, আলোচনা করার আগে আমি আপনাদের জন্য যে বিষয়টা প্রথমে বলতে চাই সেটা হলো বার কাউন্সিলের লিখিত পরীক্ষায় মূলত তিন ধরনের প্রশ্ন আসে। একটা হচ্ছে রচনামূলক প্রশ্ন, আর একটা হলো সমস্যামূলক প্রশ্ন, বা এটাকে আমরা আর একটু বলতে পারি, বা ঘটনা নির্ভর প্রশ্ন। আর একটা হলো, আর এক ধরনের প্রশ্ন আসে, সেটা হলো মুসাবিদা বা ড্রাফটিং। তো এই তিনটা বিষয় মূলত মাথায় রেখে আইন পাঠ বইয়ের প্রত্যেকটি অধ্যায় সাজানো হয়েছে, লেখা হয়েছে। জাস্ট আপনাদের বোঝার জন্য, আপনাদের সুবিধার্থে আমি একটু আলোচনা করতেছি। যেমন ধরুন, এটা হলো দণ্ডবিধি। দণ্ডবিধির 11তম অধ্যায়, চ্যাপ্টার 11। এখানে আলোচ্য বিষয় হলো কালপেবল হোমোসাইড অ্যান্ড মার্ডার, নিন্দনীয় হত্যা এবং খুন। তো দেখেন, এইখানে আমরা প্রথমে কি করেছি, যে বিগত বছরের প্রশ্নগুলো কি আসছে, জুডিশিয়াল সার্ভিস পরীক্ষায় কি আসছে, বার কাউন্সিল লিখিত বার কাউন্সিলের বা অ্যাডভোকেট তালিকাভুক্তির লিখিত পরীক্ষায় কি প্রশ্ন আসছে তার একটা তালিকা দিয়ে দিছি। এটা দেওয়ার উদ্দেশ্য হচ্ছে কি, যে এই অধ্যায় থেকে কি ধরনের প্রশ্ন আসছে সেটা যেন আপনি দেখে এই প্রশ্নগুলো প্রথমে পড়ে একটু দেখে বুঝতে পারেন যে কি ধরনের প্রশ্ন আর এসেছে। এবার এই প্রশ্নগুলো প্রথমে দেখলেই যেটা আপনার সুবিধা হবে, যে আপনার ধারণা হবে যে আগামী দিনের প্রশ্নগুলো কেমন হতে পারে। আপনি ধরে নিতে পারেন যে এই প্রশ্নগুলো মূলত বিগত বছরের প্রশ্নের কাছাকাছি বা অনুরূপ প্রশ্ন, উভয় এক না হলেও কাছাকাছি ধরনের প্রশ্নই থাকবে বা থাকে। এবার দেখেন, এরপরে আমরা কি করেছি, যে এই অধ্যায়ের আলোচনা করেছি। দেখেন, প্রথমে আমরা দিয়েছি রচনামূলক প্রশ্ন। রচনামূলক প্রশ্ন কোনটা? যেমন ধরেন, আমি একটা উদাহরণ দিচ্ছি, যে নরহত্যা বলতে কি বোঝায়, নরহত্যা কখন খুন হয় এবং কখন খুন হয় না, উদাহরণ সহ উত্তর দিন। এইটা হলো আপনার রচনামূলক প্রশ্ন। আর এই যে দ্বিতীয় নম্বর যে প্রশ্নটা দেখেন, এক্স ওয়াই কে প্রহার করে, এই উত্তেজনার ফলে ওয়াই প্রচন্ড ক্রোধে উত্তেজিত হয়ে পড়ে। জেড একজন দর্শক হয়ে ওয়াই এর ক্রোধের সুবিধা গ্রহণ করার এবং তার সাহায্যে এক্স কে হত্যা করার অভিপ্রায়ে তদুদ্দেশ্যে ওয়াই এর হাতে একটি ছুরি দেয়। ছুরিটির সাহায্যে ওয়াই এক্স কে হত্যা করে। এক্ষেত্রে সংশ্লিষ্ট আইনের আলোকে ওয়াই এবং জেড এর অপরাধের দায় নিরূপণ করুন। এখানে একটা ঘটনা দিয়েছে, এই ঘটনাটা বা এটা একটা উদাহরণ বলতে পারি, একটা উদাহরণ দিয়েছে, বা এখানে একটা প্রবলেম দিয়েছে, সেই প্রবলেমটাকে আপনাকে সলভ করতে হবে। তো এ- আমরা কি করছি, আমরা আমাদের বইয়ে প্রথমে এই রচনামূলক প্রশ্ন যেটা আছে এইগুলোর ব্যাখ্যা দিয়েছি, এইগুলোর উত্তর দিয়েছি, এবং এর পরবর্তীতে আপনার ফ্যাক্ট বেস যে কোশ্চেনগুলো আছে সেইগুলোর আমরা উত্তর দিয়েছি। যেমন ধরুন, এই 69, 70, 71, 72, 73, 74, 75, এই 75 পর্যন্ত, অর্থাৎ 69 থেকে 75 পর্যন্ত যে প্রশ্নগুলো, এটা হলো রচনামূলক প্রশ্ন। আচ্ছা, এরপরে দেখেন আপনার 76 থেকে শুরু করে আপনার 86 পর্যন্ত, সরি 85 পর্যন্ত, এইগুলো হচ্ছে ফ্যাক্ট বেস কোশ্চেন বা প্রবলেমেটিক কোশ্চেন, বা এটা উদাহরণ ভিত্তিক প্রশ্ন। আপনি যে যে নামে বলেন না কেন, এই প্রশ্ন দেওয়া হয়েছে। আচ্ছা, এবার যে যে বিষয়টাতে আমি আলোচনা আসতে চাচ্ছি সেটা হলো
যে এই যে অধ্যায়টা, এই নিন্দনীয় নরহত্যা এবং খুনের যে অধ্যায়টা, এই অধ্যায়ে দেখা যাচ্ছে যে মোট প্রশ্ন আছে আপনার 69 থেকে 69 থেকে প্রশ্ন আছে 86 পর্যন্ত, অর্থাৎ প্রায় 17টি প্রশ্ন। এখন অনেক ছেলেমেয়ের প্রশ্ন হচ্ছে যে আমাকে কি 17টি প্রশ্নই পড়তে হবে? দেখেন, আসলে কিন্তু এখানে 17টি প্রশ্ন পড়ার কিছু নাই। সেটা আপনি কিভাবে বুঝবেন যে আপনাকে কোন প্রশ্নটা পড়তে হবে এবং কোন প্রশ্নটা পড়া লাগবে না? আমি জাস্ট আপনাদের বোঝার জন্য এটা একটু আলোচনা করতেছি। দেখেন, এইখানে আপনারা একটা বিষয় খেয়াল করেন সবাই। সাধারণত রচনামূলক প্রশ্নগুলো মুখস্থ করে বা আয়ত্ত নিয়ে মাথায় নিয়ে এটা রাখতে হয়, আপনাকে ডেলিভারি আপ করতে হয়, কারণ এটা মাথায় না থাকলে এটা আপনি লিখতে পারবেন না। ঠিক আছে? কিন্তু যেগুলো ফ্যাক্ট বেস করছেন, এই প্রশ্নগুলো কিন্তু আপনার মানে মুখস্থ করার কিছু নাই। এই প্রশ্নগুলো মূলত আপনার সমাধান করতে হয়। সুতরাং এখানে প্রায় আপনার 69 থেকে আপনার 75 পর্যন্ত আপনার হচ্ছে রচনামূলক প্রশ্ন আছে। অর্থাৎ এখানে রচনামূলক প্রশ্ন হলো আপনার 6টা। 75 পর্যন্ত যদি হয় তাহলে রচনামূলক প্রশ্ন হলো 6টা। আর প্রবলেমেটিক কোশ্চেন আছে এই অধ্যায়ের 76 থেকে 86। অর্থাৎ এখানে প্রবলেমেটিক প্রশ্ন বা ফ্যাক্ট বেস কোশ্চেন আছে 11টা। এখন আপনাদেরকে আমি বোঝানোর জন্য বলতেছি, এই যে 11টা মানে ফ্যাক্ট বেস কোশ্চেন, এই ফ্যাক্ট বেস কোশ্চেনগুলো কিন্তু মুখস্থ করা লাগে না। যারা এই রচনামূলক প্রশ্নটা পারে, ওই রচনামূলক প্রশ্নের যে জ্ঞানটা, সেই জ্ঞান বা দক্ষতা দিয়েই আপনাকে এই ফ্যাক্ট বেস কোশ্চেনগুলো সমাধান করতে হয়। কারণ এই ফ্যাক্ট বেস কোশ্চেনগুলো করাই হয়েছে রচনামূলক প্রশ্নে যে সকল বিষয়ে আলোচনা করা হয়েছে তার উপর ভিত্তি করে। ঠিক আছে? তো এখন এই অর্থাৎ 76 থেকে 86 পর্যন্ত যে প্রশ্নগুলো ফ্যাক্ট বেস কোশ্চেন বা সমস্যামূলক প্রশ্ন আছে, এটা আপনাকে জাস্ট রিডিং পড়ে এখানে আইনগত বিষয়গুলো কি সেটা সমাধান করতে হবে, আপনার মুখস্থ করা লাগতেছে না। কিন্তু রচনামূলক প্রশ্নগুলো আপনাকে আয়ত্ত করে নিতে হবে, পড়তে হবে, মুখস্থ করতে হবে, মাথায় মেমোরাইজ করতে হয়। আচ্ছা, এইখানে একটা কথা আছে। এখানে যে 6টা আপনার রচনামূলক প্রশ্ন আছে, এই 6টা রচনামূলক প্রশ্ন কি আপনাকে পড়া লাগবে? না, লাগবে না। আপনি যদি খেয়াল করে দেখেন আর কি, এইখানে আপনার এই যে 71 নম্বর যে প্রশ্নটা আছে, এই 71 নম্বর থেকে শুরু করে 71 নম্বর প্রশ্নের বিষয়বস্তুটা খেয়াল করেন। নরহত্যা কখন খুন হয় এবং কখন খুন হয় না, উদাহরণ সহ উত্তর দিন। আবার দেখেন প্রশ্ন হয়েছে, কখন একটি মৃত্যুর ঘটনাকে খুন বলা হয়, কখন মৃত্যুর ঘটনাকে খুন বলে গণ্য হয় না, কোন কোন পরিস্থিতিতে অপরাধমূলক নরহত্যা খুন কোন খুন নয় হিসেবে গণ্য হবে। তবে দেখেন এই প্রশ্নগুলো কিন্তু সবই একই ধরনের প্রশ্ন, এর টপিকসটা একই, কিন্তু প্রশ্নটা একটু ভিন্নভাবে আসছে। টপিকস এক, প্রশ্নটা ভিন্ন। আবার আপনি যদি এই 72 নম্বর 71 নম্বর প্রশ্নটা সমাধান করেন, মানে এটা আপনি পড়লেন, এইখানে আপনি যা লেখা আছে, আপনি কিন্তু দেখেন 72 নম্বর প্রশ্নটা আছে একই টপিক্সের উপর ভিত্তি করে, 73ও একই টপিক্সের উপর ভিত্তি করে, 74-এ আসছে দেখেন অপরাধমূলক নরহত্যা ও খুনের মধ্যে পার্থক্য নিরূপণ করুন। এই বিষয়ের উপরে আইছে প্রশ্ন আইছে আপনার আহ একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, 6টা। তাহলে আমরা যদি এই অধ্যায়টাকে একটু সামারি করি, তাহলে দেখা যাচ্ছে যে এই অধ্যায় থেকে কি কি প্রশ্ন আসছে। প্রথম প্রশ্ন আসছে, কখন নিন্দনীয় নরহত্যা খুন হয়, কখন নিন্দনীয় নরহত্যা খুন হয় না। অর্থাৎ এটা আপনাকে 299 ধারা, সরি, 300 300 ধারার প্রথম
4টি শর্ত লিখতে হবে এখানে। আর 200, সরি, 300 ধারার 5টি ব্যতিক্রম লিখতে হবে এখানে, তাই তো? আর একটা ধরনের প্রশ্ন আসছে, নিন্দনীয় নরহত্যা ও ও খুনের মধ্যে পার্থক্য। এটা ধারা 299 ও 300। হ্যাঁ, এটা লিখতে হবে। মূলত এখানে আপনি যতগুলো প্রশ্নের অংশ পড়বেন, দেখবেন এখানে প্রশ্নগুলো মূলত এইটা নিয়ে আসছে। সুতরাং আমি যদি একটু সামারি করে আপনাদের বলি, যে এই অংশ থেকে মূলত আপনাকে পড়তে হবে যে নিন্দন নরহত্যার উপাদানগুলো, যেটা 299 ধারাতে বলা আছে। খুনের উপাদান, সরি, খুনের উপাদানগুলো পড়তে হবে, বা কখন নিন্দনীয় নরহত্যা খুন হয়, একই কথা। বা কখন নিন্দনীয় নরহত্যা খুন হয় না, বা খুনের ব্যতিক্রম, যেটা 300 ধারা 5টি ব্যতিক্রমের কথা বলা আছে, সেটা আপনাকে পড়তে হবে। আর এর সাথে আপনি 299 এবং 300 ধারাতে উদাহরণগুলো আছে, সেটা আপনি আইন পাড়ে এমসিকিউ থেকে পড়তে পারেন, বা এই আইন পাড়ে লিখিত বইয়ে যে এই অধ্যায়ের যে প্রবলেমেটিক কোশ্চেনগুলো আছে, সেখান থেকে আপনি পড়তে পারেন। তো এইগুলো মূলত এইটা হলো টপিকস। এই টপিকসগুলো যদি আপনি পড়েন, তাহলে এই অংশে যতগুলো প্রশ্ন আছে, সব প্রশ্ন কিন্তু আপনার পড়া হয়ে গেল। ঠিক আছে? তো এর পরে হলো কথাটা হলো যে প্রশ্ন, এখানে অনেক প্রশ্ন আসতে পারে, উম, বা একটা অধ্যায়ে অনেক প্রশ্ন থাকতে পারে। তার মানে কিন্তু এই না যে আপনাকে সব প্রশ্নগুলোই পড়তে হবে। তা মূলত আপনাকে যেটা করতে হবে, যে কোন কোন অধ্যায় থেকে কোন কোন টপিকসের উপর প্রশ্ন আসছে, সেই টপিকসগুলো আপনাকে খুঁজে বের করতে হবে। আপনি যে টপিকসগুলো পড়েন, ওই টপিকসগুলো পড়ার জন্য কোন কোন প্রশ্নগুলো পড়লেই হয়ে যাবে, যদি আপনি সেটা নির্ধারণ করে নিতে পারেন, তাহলে দেখবেন আপনার অনেক কম পড়লেও প্রিপারেশন ওয়েল আপ। আমি যদি আপনাদেরকে আরেকটা দেওয়ানি কার্যবিধি যদি দিয়ে বোঝাই, তাহলে আপনি সহজে বুঝতে পারবেন। যেমন ধরেন, এইটা হলো আপনার প্লিডিংস একটা অধ্যায়। এটা হলো প্লিডিংস একটা অধ্যায়। এই প্লিডিংস অধ্যায়ের আপনার প্রথমে দেখেন দেওয়া আছে জুডিশিয়াল সার্ভিস পরীক্ষার প্রশ্ন কি কি আসছে। এরপরে দেখেন আসছে অ্যাডভোকেট তালিকাভুক্তির পরীক্ষার প্রশ্ন। তো এইখানে যদি আপনি প্রশ্নগুলো দেখেন, সব প্রশ্নগুলো মোটামুটি একই ধরনের প্যাটার্নে পাবেন। যেমন এখানে একটা প্রশ্ন আসছে, কোর্ট মে অ্যাট এনি স্টেজ অফ দ্য প্রসিডিং অ্যালাউ আইদার পার্টি টু অ্যামেন্ড দ্য প্লিডিংস। অর্থাৎ এটা কিন্তু প্লিডিং সংশোধন নিয়ে প্রশ্নটা আসছে। দেখেন এর পরের প্রশ্নটা দেখেন আসছে আরজি সংশোধন। এছাড়া দেখেন আর পরীক্ষায় প্রশ্ন আসছে, প্লিডিংস সাক্ষ্য নয় প্রাসঙ্গিক তথ্য প্রকাশ করবে। অর্থাৎ এখানে প্লিডিংস এর উপাদানগুলো লিখতে হবে। এখানে দেখেন প্লিডিংস এ কি কি বিষয় থাকে, এটাও প্লিডিংস এর উপাদান, একই কথা। তারপরে যদি আমরা এই অংশে যে প্লিডিংস অধ্যায়টা যদি আমরা পর্যালোচনা করি, তাহলে দেখা যাচ্ছে এখান থেকে আমাদের মূলত কি কি পড়া লাগবে। এখানে আমাদের পড়তে হবে প্লিডিংস অধ্যায় হতে আমাদের পড়তে হবে 1 নম্বর, প্লিডিংস এর উপাদান বা বিষয় বা বৈশিষ্ট্য, একই কথা। আর পড়তে হবে হচ্ছে প্লিডিংস সংশোধন, কখন করা যায় বা কখন করা যায় না, এটা। আর কোন পর্যায়ে প্লিডিংস সংশোধন করা যায়, বা আপিল বা রিভিশন বা ডিগ্রি জারি বা রায়ের পর্যায়ে প্লিডিংস সংশোধন করা যায় কিনা। মূলত যদি আপনি এই 3টা জিনিস আপনি এখান থেকে পড়েন, তাহলে আপনার এই অধ্যায়ের যত প্রশ্ন আছে, সব প্রশ্ন আপনার সমাধান করা সম্ভব। তাহলে আপনাদের যখন আপনি টপিকস গুলো বুঝলেন যে এই টপিকস গুলো পড়তে হবে, তখন কিন্তু আপনার এই অধ্যায় থেকে কি কি প্রশ্ন পড়া লাগবে, সেটা কিন্তু আপনি সহজে বুঝে যাবেন।
বা কোন প্রশ্নগুলো পড়লে আপনার এই টপিকসগুলো আপনার আহ, পড়া হয়ে যাবে, সেটাও কিন্তু আপনি বুঝতে পারবেন। তো এইটা আমাদের বইয়ে আইন পাঠ এমসিকিউ বইয়েও, সরি লিখিত দেওয়া বইয়ে দেওয়া আছে। একই সাথে আপনারা যারা যারা এই কোন কোন অধ্যায় থেকে কোন কোন টপিকসগুলো পড়তে হবে, সেই টপিকসগুলো আপনি জানতে চাচ্ছেন আর কি, এবং সেই টপিকসগুলোর জন্য কোন কোন প্রশ্নগুলো সমাধান করতে হবে সেটা জানতে চাচ্ছেন, সেটার জন্য আপনি যেটা করতে পারেন, যে এই যে আমি একটা নাম্বার দিয়ে দিছি, এই আমাদের অফিসিয়াল নাম্বার, এই নাম্বারে আপনি হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন, বা এখানে এই ভিডিওর কমেন্টে আমি একটা হোয়াটসঅ্যাপ গ্রুপের লিংক দিয়ে দিছি, এই গ্রুপে আপনি মেসেজ করবেন, যুক্ত হবেন। যুক্ত হলে সেখানে আমরা আপনাদেরকে এই উম, আহ, এইটা সে কোন কোন অধ্যায় পড়তে হবে আমি আপনাদের একটু দেখাই। যেমন এটা হলো দণ্ডবিধি। এই দণ্ডবিধি ধরেন অধ্যায় 2, অধ্যায় 2 এর কোন কি কি ধারা, এই ধারা আছে এইটা 34 এবং 149-এর উপরে আলোচনা আছে। আইন পাঠ লিখিত বই থেকে 7 এবং 8 নম্বর প্রশ্ন পড়লে এটা হয়ে যাবে। এইভাবে এখানে কিন্তু দেওয়া আছে আর কি। একইভাবে যদি আপনি ধরেন সুনির্দিষ্ট প্রতিকার আইন বা ফৌজদারি কার্যবিধি যদি আপনি যান, সুনির্দিষ্ট প্রতিকার আইন, হ্যাঁ, যেমন চুক্তি সুনির্দিষ্ট বলবৎকরণ, এটা একটা অধ্যায়। এই অধ্যায় থেকে এই টপিকসগুলো পড়তে হবে এবং ধারা আছে এইগুলো, এইটার জন্য আপনাকে এই প্রশ্নগুলো সমাধান করলে হবে। এবং আইন পাঠ লিখিত বই আপনি এই পেজে এটা দেওয়া আছে। এটা আর একটা বিষয় লাস্টে যেটা আপনাদেরকে বলতে চাচ্ছি, সেটা হলো আইন পাঠের লিখিত বই কিন্তু আপনার ড্রাফটিং দেওয়া আছে, ঠিক আছে? কিভাবে ড্রাফটিং করতে হবে সেটা দেওয়া আছে। প্লাস আপনার 32টা এখানে নমুনা দেওয়া আছে, যে কি কোন কোন ড্রাফটিং গুলো পড়তে হবে। আপনি এই ড্রাফটিং গুলো পড়েই এই অনুরূপ ধরনের প্রশ্নই পরীক্ষায় সাধারণত আসবে, সেগুলো আপনি সমাধান করতে পারবেন আর কি, ঠিক আছে? আচ্ছা, আরেকটা ব্যাপার আপনারা খেয়াল করে দেখেন, যে আইন পাঠ বইয়ে কিন্তু আপনার প্রশ্নগুলোর উত্তর খুব প্রিসাইসলি দেওয়া আছে, খুবই সংক্ষিপ্ত আকারে প্রশ্নের উত্তরগুলো দেওয়া আছে। বিশেষ করে যদি আপনি প্রবলেমেটিক কোশ্চেনগুলোতে যান, যেমন ধরেন এটা একটা প্রবলেমেটিক কোশ্চেন, রাইট? এটা একটা প্রবলেমেটিক কোশ্চেন, এই প্রশ্নের উত্তর দেখেন এইটুকু উত্তর, হ্যাঁ। একইভাবে যদি আপনি এইটা একটা প্রশ্ন, এর উত্তরটা দেখেন, এই যে এইটা একটা উত্তর, ঠিক আছে। তারপর এইটা একটা প্রবলেমেটিক প্রশ্ন, এর উত্তর দেখেন এইটুকু উত্তর। তো খুবই সংক্ষিপ্তভাবে খুবই প্রিসাইসলি বইটা লেখা হয়েছে। আপনারা পড়ুন, সাকসেস হন, আইনজীবী হন। সবাইকে ধন্যবাদ। তবে যাওয়ার আগে একটা বিষয়, যারা যারা এখনো আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি, তারা তারা ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। তো থ্যাংক ইউ এভরিওয়ান।